কাঁথি উত্তরের রাজনৈতিক চালচিত্রটা ঠিক কী? কিভাবে সাধারণ মানুষের ভাবনা, তাদের ক্ষোভ, তাদের আশা একটা প্রশাসনিক নকশায় বদলে যায়? আজকের এই বিশ্লেষণে আমরা কোনো পক্ষ নেব না। আমরা শুধু ডেটা আর সিস্টেমের দিকে তাকিয়ে কাঁথি উত্তরের মাটির গল্প থেকে একেবারে রণনীতির গভীরে পৌঁছানোর চেষ্টা করব। দেখুন, ভোটকে যদি বুঝতে হয় সবার আগে সেখানকার মাটিকে বুঝতে হবে। রাজনীতি তো আকাশ থেকে পড়ে না, তাই না? এর শিকড় থাকে মাটিতে, মানুষের জীবন জীবিকায়। কাঁথি উত্তরের রাজনীতি মানেই ওখানকার নদী, ভাঙা বাঁধ, ফসলের মাঠ আর সাধারণ মানুষের প্রতিদিনের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে থাকা একটা বাস্তব গল্প। তো চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কোন পথে এগোব। আমরা প্রথমে কাঁথি উত্তরের আত্মাকে বোঝার চেষ্টা করব, তারপর ২০২১-এর রায়কে বিশ্লেষণ করব, দেখব মানুষের অভিযোগগুলো ঠিক কী ছিল, তার ভিত্তিতে কি কৌশল তৈরি হয়েছিল, আর কেমন হওয়া উচিত একটা প্রশাসনীয় ব্লুপ্রিন্ট, আর সবশেষে থাকবে বিশ্বাস অর্জনের পথের কথা। চলুন এবার আমরা সরাসরি এই নির্বাচনী এলাকার গভীরে প্রবেশ করি। এখানকার মানুষ আর মাটির আসল পরিচয়টা বোঝা খুব দরকার, কারণ যে কোনো রাজনৈতিক গল্পের শুরু তো এখান থেকেই হয়। কাঁথি উত্তর মানে পূর্ব মেদিনীপুরের একটা মূলত গ্রামীণ এলাকা। ভাবুন, ৯৮% বেশি মানুষ গ্রামেই থাকেন, আর চাষবাসই তাদের মূল ভরসা। জনসংখ্যার দিকে তাকালে প্রায় ৮৫% হিন্দু আর ১৫% মুসলিম। সমাজের ভেতরে মাহিষ্য মানে ওবিসি আর বাউরি বাগদের মতো দলিত সম্প্রদায়ের একটা বড় ভূমিকা আছে। এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এগুলোই এখানকার রাজনৈতিক সমীকরণের আসল ভিত্তি। এখানকার মানুষের প্রতিদিনের যে লড়াই, তাকে আমরা দুটো ভাগে দেখতে পারি। একদিকে আছে দীর্ঘদিনের জমে থাকার সমস্যা, যেমন ধরুন নদীর দুর্বল বাঁধ, যার জন্য প্রায় প্রতি বছরই বন্যা হয়। গ্রামের রাস্তাঘাট ভালো না, কলকারখানা তেমন নেই, তাই কাজের সুযোগও খুব কম। আর তার উপর আছে উদন্তি চাপ, যেমন মৌসুমি বেকারত্ব বা হু হু করে বাড়তে থাকা খাবারের দাম। এই দুটো চাপ যখন একসাথে আসে, তখন মানুষের মনে অসন্তোষ জমতে বাধ্য, আর তার প্রভাব তো ভোটের বাক্সে পড়বেই। দেখুন, আমাদের সংবিধানের মূল কথাই হল প্রত্যেকটা মানুষের মর্যাদা। যখন কোনো ব্যবস্থা পরিষেবা দিতে ব্যর্থ হয়, তখন সবার আগে আঘাতটা লাগে সেই মর্যাদাতে। কাঁথি উত্তরের একটা ভাঙা বাঁধ বা একটা খারাপ রাস্তা শুধু পরিকাঠামোর সমস্যা নয়, এগুলো মানুষের আত্মসম্মানের ওপরও একটা আঘাত, আর এই মর্যাদা রক্ষা করাটাই প্রশাসনের প্রধান কাজ হওয়া উচিত। বেশ, সামাজিক প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন সরাসরি ডেটার দিকে তাকাই, কারণ ২০২১ সালের নির্বাচন এখানে একটা বিরাট রাজনৈতিক ওলটপালট ঘটিয়ে দিয়েছিল। প্রশ্ন হল, এত বড় বদলটা কেন হলো? এই সংখ্যাগুলো নিজেই পুরো গল্পটা বলে দিচ্ছে। ২০১৬ থেকে ২০২১ মাত্র ৫ বছরে বিজেপির ভোট শেয়ার প্রায় ৬% থেকে ১ লাফে বেড়ে প্রায় ৫০%, মানে প্রায় ৪৪% একটা অবিশ্বাস্য লাভ। অন্যদিকে তৃণমূলের ভোট সামান্য কমেছে, কিন্তু আসল ধস নেমেছে সিপিএমের ঘরে। তাদের ভোট ৪১% থেকে কমে ৩%-রও নিচে চলে গেছে। এই ডেটা থেকেই আমাদের আসল বিশ্লেষণটা শুরু হচ্ছে। এত বড় পরিবর্তনটা হলো কিভাবে? ৪৪%। এটা কোনো সাধারণ ভোটের ওঠানামা নয়, বুঝতেই পারছেন। এটা একটা রাজনৈতিক ভূমিকম্প। এর মানে হলো ভোটারদের একটা বিশাল অংশ তাদের পুরনো আনুগত্য ছেড়ে দিয়ে সম্পূর্ণ নতুন একটা বিকল্পের দিকে ঝুঁকেছে। আর এর পেছনে নিশ্চয়ই খুব গভীর কিছু কারণ আছে। তাহলে প্রশ্ন হল, এই ৪৪% ভোট এলো কোথা থেকে? একটা বড় অংশ যে সিপিএমের ভোট ব্যাংক থেকে এসেছে তা তো পরিষ্কার। বামেদের ভোট শেয়ারে এই যে ৩৮%-এর পতন, এটাই দেখাচ্ছে যে তাদের পুরনো সমর্থকরা হয়তো ভেবেছিলেন শাসক দলকে হারাতে গেলে বিজেপি একমাত্র বিকল্প। রাজনীতিতে তো কোনো শূন্যস্থান থাকে না, তাই না? একটা শক্তি দুর্বল হলে অন্য কেউ সেই জায়গাটা ভরাট করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দেখুন, এখানকার ভোটারদের অংশগ্রহণ, ভোটদানের হার এখানে সবসময় ৯০%-এর কাছাকাছি। এর মানে এখানকার মানুষ রাজনীতি নিয়ে ভীষণভাবে সচেতন। ২০২১-এর ফলাফলটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা ছিল ভোটারদের একটা খুব সচেতন আর জোরালো সিদ্ধান্ত। আমরা তো দেখলাম কি হয়েছে, এবার চলুন বোঝার চেষ্টা করি কেন হয়েছে। ঠিক কোন কোন সমস্যাগুলো ভোটারদের বাধ্য করেছিল তাদের সমর্থন বদলে ফেলতে? আসুন অভিযোগগুলোর ময়না তদন্ত করা যাক। দেখুন,
কাটমানি বা সিন্ডিকেট রাজের মতো লাগাতার দুর্নীতির অভিযোগ মানুষের মনে একটা গভীর ক্ষোভ তৈরি করেছিল। তার সাথে যোগ হয়েছিল 2016 শিক্ষক নিয়োগ দুর্নীতি আর 2021 ভোটের পরের হিংসা। এই ঘটনাগুলো মানুষের মনে একটা গভীর দাগ কেটেছিল। জীবিকার সমস্যা যেমন বন্যা আর বেকারত্ব তো ছিলই, আবার মতুয়া সম্প্রদায়ের মধ্যে অনুপ্রবেশ আর সিএএ নিয়েও একটা বিশেষ ভাবনা কাজ করছিল। এই সবকটা কারণ মিলেমিশে একটা শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করেছিল। ভোটারদের মনের মধ্যে যে রাগটা ছিল তার দুটো মূল কারণ। একদিকে ছিল লাগাতার দুর্নীতি আর বিশ্বাসের অভাব, সরকারি প্রকল্পে কাটমানি, টাকার বিনিময়ে চাকরি আর ভোটের পরের হিংসা, এগুলো মানুষের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আর অন্যদিকে ছিল সাধারণ জীবনধারণের সমস্যা। বারবার বন্যায় ফসল নষ্ট হচ্ছে, যুবকদের হাতে কাজ নেই, রাস্তাঘাট ভাঙা, এই সব সমস্যাগুলো তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। বেশ, তাহলে ভোটারদের ক্ষোভটা তো বোঝা গেল, কিন্তু এই ক্ষোভকে একটা সাজানো গোছানো প্রচারের গল্পে বদলে ফেলা হলো কিভাবে? এর জন্য একটা পরিষ্কার কৌশলের দরকার ছিল। আসুন সেই চারমুখী কৌশলটা একবার দেখে নিই। এই কৌশলটাকে বলা যেতে পারে চতুর্মুখী মতবাদ। প্রথমত শিবরূপ, মানে আগ্রাসন, দুর্নীতি আর অরাজকতার বিরুদ্ধে একেবারে আক্রমণাত্মক প্রচার। দ্বিতীয়ত বিষ্ণুরূপ, মানে স্থিতিশীলতা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একটা স্থিতিশীল শাসনের প্রতিশ্রুতি। তৃতীয়ত ব্রহ্মারূপ, মানে নতুনত্ব, একটা আধুনিক প্রযুক্তি নির্ভর প্রচার চালানো হয়েছিল। আর চতুর্থত দুর্গারূপ, মানে সুরক্ষা, নিরাপত্তা, আত্মমর্যাদা আর সিএএর মতো বিষয়গুলোকে সামনে আনা হয়েছিল। এই চারটে স্তম্ভ একসঙ্গে ভোটারদের ক্ষোভ আর আকাঙ্ক্ষা দুটোকেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছিল। প্রচারের কৌশল তো এক জিনিস, কিন্তু আসল কাজ তো প্রশাসন চালানো। এবার আমরা দেখব কিভাবে প্রতিশ্রুতিগুলোকে একটা নক্কর আর কার্যকরী প্রশাসনিক পরিকল্পনায় বদলে ফেলা যায়। এখানে দেখুন, কিছু নির্দিষ্ট বড় মাপের প্রকল্পের কথা বলা আছে, যেমন কাঁথি বেলদা রাস্তার উন্নতি, যা যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে; বাঁধ আর নিকাশি প্রকল্প, যা বন্যার মূল সমস্যাটাকে ধরবে; জরুরি অবস্থার জন্য একটা স্মার্ট হেলিপ্যাড; আর তার সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলোকে 100% মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই প্রত্যেকটা প্রকল্প কিন্তু সরাসরি মানুষের মূল সমস্যাগুলোর সমাধান। এই চার্টটা দেখলে বোঝা যায় বিনিয়োগের অগ্রাধিকার কোথায়। সড়ক পরিকাঠামোয় 280 কোটি টাকা, বন্যা আটকাতে 50 কোটি আর জরুরি পরিষেবার জন্য 15 কোটি। অর্থাৎ দীর্ঘদিনে যে স্থানীয় সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য একটা স্পষ্ট আর্থিক পরিকল্পনাও রয়েছে। এই যে এত বিশ্লেষণ, এর ভিত্তি হল ডেটা। আর ডেটা মানেই একটা বড় দায়িত্ব চলে আসে। ভারতের নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বা ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং তার সম্মতি নেওয়াটা ভীষণ জরুরি। এটা বিশ্বাস তৈরির প্রথম ধাপ। ডেটার দায়িত্বশীল ব্যবহার ছাড়া সুশাসন সম্ভব নয়। আমরা ডেটা থেকে কৌশল পর্যন্ত পুরো যাত্রাটা দেখলাম, কিন্তু আসল লড়াইটা হলো মানুষের দীর্ঘস্থায়ী বিশ্বাস অর্জন করা, যা যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বড়। চলুন শেষ পর্যায়ে আমরা সেই পথটা নিয়েই কথা বলি। 2021-এর রায়টা শুধু একটা দলকে জেতানোর জন্য ছিল না, এটা ছিল একটা ভেঙে পড়া ব্যবস্থার বিরুদ্ধে ভোট আর হাতে কলমে ফল পাওয়ার পক্ষে একটা জোরালো রায়। মানুষ বদল চেয়েছিল, তারা চেয়েছিল জবাবদিহিতা। এই সহজ বার্তাটা বোঝা যে কোনো রাজনৈতিক শক্তির জন্যই সবচেয়ে বেশি জরুরি। ডেটা আপনাকে একটা মানচিত্র দিতে পারে, পথটা দেখিয়ে দিতে পারে, কিন্তু আসল প্রশ্ন হল সেই পথে হাঁটবে কে। একটা জেতার কৌশল বানানো আর দিনের পর দিন সেই অনুযায়ী কাজ করে মানুষের সেবা করার মধ্যে একটা বড় পার্থক্য আছে। আসল পরীক্ষাটা তো শুরু হয় নির্বাচনের পরেই। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা ৭০-৪২০৪-১৬০২ নম্বরে ফোন করুন। উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে।